সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো এবং তার সাথে সাথে নিয়মিত তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ, আমাদের অনলাইনের ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজ আমি তোমাদের সামনে এসেছি। আমাদের জীবনের অনেকেই খালি শুধু হতাশা এরকম একটা ভাব থাকে, জীবনটা নিয়ে একটা বিতৃষ্ণা থাকে। হ্যাঁ, বিভিন্ন পারিপার্শ্বিক কাজে হয়তো আমাদের জীবনযাত্রাটা ঠিক মতন চালাই না যেতে পারলে আমরা জীবনকে নিয়ে বিরূপ মন্তব্য করি। তো আজকে যে কবিতাটা সেটা হচ্ছে আমাদের একটা উদ্দীপনামূলক কবিতা, অর্থাৎ মোটিভেশনাল একটা পয়েম। তো এই মোটিভেশনাল পয়েমটা হচ্ছে আমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্যের জীবনসঙ্গী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইনি আমাদের বাংলা সাহিত্যের একজন মহাকবি। তার একটা বিখ্যাত মহাকাব্য হচ্ছে আমাদের বৃত্তসংহার। এই মহাকাব্যটা মূলত স্বদেশপ্রেমের অনেককে উজ্জীবিত করেছে এবং স্বদেশপ্রেম উজ্জীবিতের একটা দারুণ কবিতা মহাকাব্য হচ্ছে আমাদের বৃত্তসংহার। আজকের কবিতাটা মূলত আমাদের ইংরেজি কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর বিখ্যাত কবিতা এ সাম অফ লাইফ এর কবিতার অনুরূপের একটা কবিতা, বাংলা জীবনসঙ্গী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো কবিতাটা ভিতরে ডিটেলস যাওয়ার আগে আমি সাদমানের আবৃত্তি শুনি। জীবনসঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারাপুত্র পরিবার। তুমি কার কে তোমার, বলে জীবন করুণা ক্রন্দন, মানব জনম সার এমন পাবে না আর, বাক্য বিশ্বে ভুলো না রে মন, করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, অহিজীব কর অকিঞ্চন, করুণা সুখের আশ, করুণা দুঃখের পাশ, জীবনের উদ্দেশ্য তা নয়, সংসারে সংসারী কাজ, করো নিত্য নিজ কাজ, ভাবের উন্নতি যাতে হয়, দিনক্ষণ যায় সময় কাহারও নয়, মেঘধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল, সকালে গুছায় কাল, আয়োজন শৈবালের নীর, সংসারে সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ভীত হইও না মানব, কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগৎ দুর্লভ, মনোহর মূর্তি হেরে ওরে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর, অধিক সুখের দিন পুনরায় আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর, মহাজ্ঞানী মহাজন যে পথ করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্ত ধবজা করে আমরাও হব বরণীয়, সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে, যশোর ধরে আসিব সত্তর, করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমনাঙ্গন, সংকল্প করেছ যাহা সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। ধন্যবাদ। চমৎকার একটা আবৃত্তি শুনলাম আমাদের নবম শ্রেণীর ছাত্র সাদমানের মুখে। আমরা কবিতার বিস্তারিত চলে যাই। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে, এ জীবন নিশার সফল, ধারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। এখানে কবি বলছে বলো না কাতর স্বরে, মানে খুব করুণ হয়ে বলবা না। কি বলবা না? যে এই জীবনটা ব্যর্থ। এই জীবনটা মাত্র একটা স্বপ্ন কিন্তু আমাদের খুব শর্ট থাকে। মনে করো রাত্রে তুমি স্বপ্ন দেখলো, সকালে কিন্তু শেষ। হয়তো রাত্রে তুমি রাজা বাদশাহ বিরাট কিছু হয়ে গেছে, সকালে দেখো সেই যে কাতার মাইতে আছো সেই কাতার। তার মানে আমাদের জীবনটা স্বপ্নের মতো নয় বা ছোট নয়। ধারাপুত্র পরিবার, এখানে বুঝেছে ধারা অর্থ হচ্ছে স্ত্রী, পুত্র মানে ছেলে, পরিবার অর্থে তোমার পরিবারের যত লোক আছে, অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবাইকে মিলে একটা পরিবার। তুমি কার কে তোমার, অর্থাৎ এখানে বলতেছে কবি তুমিও কার কে তোমার, এই ধরনের বারবার এটা বলার দরকার নেই। বলে জীবন করোনা ক্রন্দন, এই জীবন নিয়ে কোনো ক্রন্দন করার কোনো দরকার নেই। মানে এটা নিয়ে হাই উতাস করার কিছু নেই। আমরা আসলে যখন অনেক সময় জীবনটা নিয়ে খুব হাই উতাস করি, কেমন আছে জিজ্ঞাসা করলে অনেকের সময় বলি না ভালো নেই, এরকম না। মানে জীবন একটা সুন্দর জীবন, এটা তোমাকে বলতে হবে যে আমার জীবনটা। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছে, হ্যাঁ শুক্র আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, তাহলে বোঝা যাচ্ছে তোমার কনফিডেন্সটা ভালো, জীবনকে তুমি ভালো উপলব্ধি করতেছো বা ভালো। কিন্তু আমি যদি উত্তরটাই দিই এরকমভাবে কি ভালো নাই রে,
অসুখে আছি, বিসুখে আছি, হ্যাঁ, অথচ যে তোমাকে প্রশ্ন করছে সে তোমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে তোমার কোনো অসুখ বিষয় আছে না। তুমি কিন্তু ভালো আছে জিজ্ঞাসার পরে তুমি কিন্তু তোমার বৃত্তান্ত ইতিহাস বলে ফেলতেছো, জীবন সংসার ভালো না, এটা ভালো না, ওটা ভালো না, সংসারে এটার অসুবিধা, ওটার অসুবিধা, আমার এই অসুবিধা, আমার এই অসুখ, আমার সেই অসুখ, এরকম না। যে কবি বলতেছে এরকম করে তুমি কন্দন করো না, মানে কান্না করো না। মানব জীবন সার এমন পাবে না আর, বাহ্যদৃষ্ট ভুলো না রে মন। মানব জীবন সার মানে মানব জীবন হচ্ছে আসল জীবন, সেখানে এমন জীবন আর পাবে না, এই এরকম জীবন আর পাবে না। তুমি এই বর্তমানে তুমি যতটুকু আসছো, এই এতটুক সময় বা এতটুক ভালো ফুলফিল তুমি কিন্তু আর পাবে না। বাহ্যদৃশ্য ভুলো না রে মন, অর্থাৎ তুমি তোমার চাকচুক্যকে ভুলো না, তোমার অতীতের থেকে নিয়ে বারবার করে টেনশন করার বা হাই উতাস করার কিচ্ছু নেই। আমরা পরে লাইনে চলে যাই। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। অর্থাৎ এখানে বলছে তুমি জীবনটা যতটুকু আছে সেটাকে যত্ন করো, সেটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা করো, এবং ওহে জীব করো আকিঞ্চন মানে প্রচেষ্টা করো, তুমি আপ্রাণ চেষ্টা করো। জীবনটা ক্ষণস্থায়ী নয়, এখানে নিত্য নৈমিত্তিক প্রতিদিনের ব্যাপার না, মানে যে আজকে মৃত্যু মানে আজকে আসে কালকে না, এরকম না। জীবনটা একটা বিশাল জীবন, সেই জীবনকে গড়ে তোলার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করো। কবি এখানে এই প্রসঙ্গে বলা যায় আমাদের হেমচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু লেখাপড়ার আর্থিক অনটনের কারণে লেখাপড়ার থেকে পিছিয়ে গেছিল। পরবর্তীতে তার প্রচেষ্টায় কিন্তু আজকে তিনি বাংলা সাহিত্যের একজন মহাকবি, প্লাস তার জীবনীতে তোমরা দেখবে উনি খুব উচ্চপদস্থ একজন ছিলেন, মানে অধ্যক্ষ ছিলেন। উনি আইন ব্যবসায় নিয়োজিত হন এবং স্কুল শিক্ষকতা করেন, তিনি সরকারি চাকরিও করেন। তার মানে জীবনে সে কিন্তু অনেকটা সফলতা পেয়েছে, কিন্তু তার জীবনটাও কিন্তু এত ভালো ছিল না। কবি কিন্তু তার জীবন সঙ্গীত টোটাল তার জীবনটাকে নিয়ে লেখা হয়েছে। জীবনকে তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে এরকম একটা মোটিভেশন, কবির নিজের জীবনেই একটা এরকম মোটিভেশনের উদাহরণ, অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনিও জীবনে লেখাপড়ার থেকে অভাব অনটনের কাছে পিছিয়ে গেছিলেন, কিন্তু পরবর্তীতে তার প্রচেষ্টা উঠে আসছে। তো এখানে কবি বলছেন ওহে জীব করো আকিঞ্চন, হে মানুষ তুমি প্রচেষ্টা করো, চেষ্টা করো। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবন উদ্দেশ্য তা না। তুমি শুধু সুখের জন্য জীবন চালাবে বা জীবন পরিচর্যা করবে বা জীবনকে বেঁচে থাকার জন্য শুধু খালি সুখের আশাই করো, তাহলে কিন্তু হবে না। এবং করোনা দুঃখের ফাঁস, এবং তোমাকে দুঃখ স্পর্শ করার জন্য কবি বলে নাই। কবি বলছে তুমি তোমার ভালো চেষ্টা চালিয়ে যাও। জীবনের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র সুখ না বা সাজরব না, এরকম না। সংসারে সংসারী সাজ, করো নিত্য কাজ, ভবের উন্নতি যাতে হয়। অর্থাৎ তুমি তোমার সংসারে যাবতীয় কাজ করো, প্রতিদিনের কাজ প্রতিদিন ঠিক মতন করো, তাহলে ভবের উন্নতি মানে পৃথিবীর বা দুনিয়ার উন্নতি হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রয় স্থির। চমৎকার একটা কথা। মানুষ জীবনটা খুব ক্ষণস্থায়ী, এবং এখানে বলছে যে দিনটা মানে সময়টা খুব ক্ষণস্থায়ী, এবং এটাকে এই ক্ষণ বা এই সময়টা কারোর জন্য অপেক্ষা করো না। প্রতিটি মুহূর্তে সময়ের কাজের উপযুক্ত, এবং সেই কাজটা করার জন্য কবি বলেছেন সময়ের কাজ সময় করতে হবে। তোমরা যে লেখাপড়া করো, যদি বলো যে আজকের পড়াটা থাক করবো না, কালকে পড়বো, যেমন এখন করোনাকালীন সময় তোমাদের স্কুল বন্ধ, তোমরা করবে না আজ পড়বো না, দেখ গেছে হঠাৎ করে একদিন স্কুল খুলে বলে দিছে আগামীকাল থেকে পরীক্ষা, তখন তো হ্যাঁ হ্যাঁ কী করলাম, সময়টা পড়লাম না। তাহলে তোমাকে সময়ের কাজটা সময় করতে হবে। প্রতিদিনের যে রুটিন অনুসারে তুমি যদি তোমার কাজগুলো করে যাও, তাহলে দেখো পরীক্ষা তোমার জন্য কিছু না, এটা হচ্ছে নাথিং, এক্সামিনেশন নাথিং। পরীক্ষাটা তোমার জন্য একটা নাথিং ব্যাপারে দাঁড়াবে। তুমি মনে করবা আরে আমি তো পড়ছি, পড়া পরীক্ষা দিবা শেষ। কিন্তু আমাদের দেখা গেছে পরীক্ষার সময় বিরাট একটা ভয় থাকে মনের মধ্যে, অনেকের জ্বর আসে, অনেকের মাথা ধরে, হ্যাঁ, অনেকের বমি করে, যে অনেকে কয় স্যার টেনশন লাগে। এই টেনশনগুলোর মূলত কারণ হচ্ছে তুমি সময়ের কাজ সময় করো না। যদি সময়ের কাজ সময় করতাম, লেখাপড়া যে সময়টা করার যতটুকু করার দরকার ততটুকু যদি করতাম, তোমার ছাত্র জীবনে যে সময়টা তুমি কাজে লাগানোর কথা সেটা যদি তুমি কাজে লাগাও, তাহলে তোমাকে আর পরীক্ষার সময় এই ভয়টা পেতে হতো না, পরীক্ষার সময় মাথা ঘোরানোর কথা ছিল না, পরীক্ষার সময় জ্বর আসার কথা ছিল না। এগুলো হচ্ছে তোমার এই ইন্টেনশনালি তোমার ভয়ের এবং এই কাজ না করার ফল। তো এটা বলছে যে ক্ষণের সময় ক্ষণও কারোর জন্য অপেক্ষা করো না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং সুখ কারোর জন্য অপেক্ষা করো না, এটা দিয়ে চলছে তো চেয়ে চলছে। পৃথিবীর
শুরু থেকে এই পর্যন্ত সময় যেগুলো চলে গেছে আমরা সারা জীবন চেষ্টা করলো পিছনের সময়গুলো ফিরে আনতে পারবো না। তো কবি এখানে বলছে তুমি সময়টাকে কাজে লাগাও, যে সময়টা তোমার যতটুকু আছে ঠিক ততটুকুই তুমি কাজে লাগাও। সহায় সম্পদ বল সকলেই গুচায় কাল, আয়ু যেন শৈশবের নীর শৈবালের নীর। তো এখানে শৈবালের উপরে যদি তুমি একটা পানির ফোঁটা দাও তাহলে এটা কিন্তু বেশি ক্ষণস্থায়ী, একদম খুবই ক্ষণস্থায়ী। তো জীবনটাকে কবি এখানে এতটুকু তুলনা করছে, জীবনটা একদম ছোট কিন্তু ওটার কর্মটা বিরাট বড়। এই ক্ষণস্থায়ী অবস্থায় এই ছোট্টটা জীবনটা, এই ছোট্ট জীবনে তোমাকে অনেক বিরাট কাজ করতে হবে। এবং সেটাই বলছে যে তোমার সম্পদ সহায় সম্পদ বলো সকলই গুচায় কাল, হ্যাঁ আয়ু যেন শৈবালে নীর। আমার জীবনটা অর্থাৎ আমার আয়ুটা সেটা খুবই কম এবং সেটা তুলনা করছে শৈবালের নীরের সাথে। শৈবালের নীর, নীর মানে বাসা, শৈবালের মাঝে পানির যে বাসা, অর্থাৎ শৈবালের উপরে পানির ফোঁটা থাকে, সেই ফোঁটাটা বেশিক্ষণ থাকে না, অর্থাৎ পানিও বেশিক্ষণ শৈবালের উপরে থাকে না। এক শৈবালের দেখবে পানি যদি দেওয়া তাহলে দেখে ছিটকে সাথে সাথে পড়ে গেছে। এইটাই বলছে যে জীবনটা ঠিক এতটুকু কিন্তু এটা মহত্ব বিরাট বড়, এখানে কবি বলেছে আর কি। সংসার সমঙ্গরে সমরাঙ্গনে যুদ্ধ করো ধীরপণে, ভয়ে ভীতে হইও না মানব। সংসার হচ্ছে এখানে কবি বলেছে সংসারটা একটা জীবন সংগ্রাম, মানে যুদ্ধক্ষেত্র। সে যুদ্ধে তুমি যুদ্ধ করো এবং কেমনভাবে যুদ্ধ করবে? দৃঢ় মনোবল নিয়ে, কঠিন প্রতিজ্ঞা নিয়ে জীবনকে তুমি গড়বে, তাহলে তোমার জীবন গড়া হবে। এবং এমনভাবে প্রতিজ্ঞা করো যেন জীবন, যেমন আমরা স্বপ্ন দেখি, রাত্রে স্বপ্ন দেখি সকালে যাই, কিন্তু স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে ঘুমাতে দেবে না। তো এখানে বলছে যে দৃঢ়পণ নিয়ে তুমি এমনভাবে প্রতিজ্ঞাপন করো যেন তোমাকে কাজে দৌড়াতে হয়, তোমাকে তোমার কর্মের মাঝে লেগে থাকতে হয়, তোমার স্বপ্নটা যাতে এত বড় থাকে, তোমার কাজটা যেন এরকম থাকে। তো ভয়ে দিতে হো না, মানে এটার জন্য তুমি কাতর হো না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি যেদিকে চাই সেদিকে হয়ে যায়, অবাগা যেদিকে চায় সেদিকে সাগর হয়ে যায়, এরকম না। জীবন তোমার জন্য খুব ভালো একটা জিনিস। করযুদ্ধ বীর্যবান যায় যাবে প্রাণ, মহিমা জগতের দুর্লভ। করযুদ্ধ বিদ্যমান, বিদ্যমান মানে বীর্যমান মানে শক্তিশালী। তুমি শক্তিশালী হয়ে যুদ্ধ করো জীবনের জন্য, তাহলে তুমি জীবনে প্রাণ চলে যাবে, মানে তুমি মারা যাবে, তুমি অ্যাক্সিডেন্ট হবে, তুমি বিফল হবে, তুমি ব্যর্থ হতে পারো, এই ধরনের টেনশন করতে কবি নিষেধ করেছে। ভয়ে ভীত হয়েও না মানব। মনোহর মূর্তি হেরে হয়ে জীব অন্ধকারে, ভবিষ্যৎ করোনা নির্ভর। ভবিষ্যতে কি হবে কি হবে না এটা নিয়ে অগ্রিম দুশ্চিন্তা করার কিছু নেই, তুমি চেষ্টা চালিয়ে যাও, প্রচেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ তোমার জয় হবেই। অতীতের সূক্ষ্ম দিন পুনঃডেকো না আর, চিন্তা করো না হইও না কাতর। অর্থাৎ অতীতে কোনো সময় কোনো একটা ব্যর্থ হয়েছ সেটা নিয়েও তুমি একটা গ্লানিতে ভোগবা তা না, কিন্তু অতীতে আমি এটা করছিলাম, চেষ্টা করছিলাম, হয় নাই, ওটা করছিলাম, ব্যর্থ হয়েছি, হয় নাই, এটা হয়েছিল তো আমার হয় নাই, এরকম না। তোমাকে উজ্জীবিত হতে হবে, বর্তমানকে নিয়ে, মানে রানিং টাইমটাকে নিয়ে তোমাকে এগোতে হবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছে প্রাতঃস্মরণীয়। অর্থাৎ বলছে যারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে, যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, এই ধরনের মহাপুরুষগুলা, পৃথিবীতে আরও মহাপুরুষ আছে, যে মহাপুরুষগুলা যেভাবে জীবনযাত্রা করেছে, যেভাবে জীবনকে কাজে লাগাচ্ছে, যেভাবে জনসেবা, যেভাবে মানব কাজ করে গেছে, তো সেই পথে ভ্রমণ, অর্থাৎ তাদের পথে যদি পদাঙ্কন করি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, হয়েছে প্রাতঃস্মরণে, তারা যেভাবে পৃথিবীতে স্মরণীয় হয়েছে, সেই পথে লক্ষ্য করে স্বীয় কীর্তি দরজা করে আমরা হব বরণীয়। তাদের মতো করে আমরাও সেইভাবে প্রচেষ্টা চালিয়ে যাব, তাহলে আমরাও এরকম তাদের মতো হতে পারব। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরা হব হে অমর। অর্থাৎ সমর সাগর তীরে, সমর মানে যুদ্ধ, সাগর বিরাট বড় তীর মানে নদীর কিনারা। তো বলছে সময়ের যে বড় বিশাল যে সময়টা, সেই বিশাল সময়ের ভিতরে আমরা ওই মহাপুরুষদের পদচারণা অতঙ্ক করে অনুসরণ করে বা পদাঙ্ক করে বা তাদের পায়ের চিহ্ন অনুরূপ করে আমরাও যেন এরকম যেতে পারি, তাহলে আমরা সেভাবে অমর হব। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন করে সশোদ্ধারে আসিবে সত্তর। মানে যদি তুমি তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো, তাহলে তোমার মানে তোমার সাফল্যটা
খুব দ্রুত চলে আসবে। করোনা মহামানবগণ বিতাক হয় এই জীবন সংসার সমঙ্গনের মাঝে। জীবনকে মানবগণকে বলছে কবি যে জীবনকে তোমরা এরকম করো না, কি করো না যে বিতাক হয়, মানে অবহেলা অযত্নে তোমরা ফেলে রাখবে না, এটাকে কাজে লাগানোর জন্য বলেছে কবি। আমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে জীবনটা খুব সংকীর্ণ সময়, সেই সংকীর্ণ সময়টাকে কাজে লাগানোর জন্য বলেছেন, এবং কাজে লাগালে কবি কীরকম হবে সেটাও কিন্তু এই কবিতায় উল্লেখ করা আছে। সংকল্প করেছে যাহা সাধন করো তাহা রত হয় নিজ নিজ কাজে। তুমি নিজে নিজে যেটা প্রতিজ্ঞা করেছো সেটা যেন তোমার মেমোরাইজ থাকে, তাহলে তুমি এটার অনুসরণ করে তুমি যদি চলো তাহলে তোমার জয় অবশ্যই হবে। এই হচ্ছে আজকের এই আমার কবিতার মূল ভাবার্থ বা সারাংশ বা সম্প্রসারণ, যেটাই বলো। টোটাল ব্যাখ্যা হচ্ছে এই অংশটা এরকম। তো এটা টোটালি একটা মোটিভেশনাল পয়েন্ট। আমরা যদি কবিতাটা পড়ি তাহলে আমাদের জীবনের ব্যর্থতাটা মুছার জন্য আমাদের অনেক কাজে লাগবে। আমরা এতক্ষণ যার কবিতা আবৃত্তি শুনলাম, কবিতাটা ব্যাখ্যা করলাম, সেই মহাকবি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ দেশপ্রেমিক মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার জন্ম 17 এপ্রিল 1838 সাল, মৃত্যু আমরা কিন্তু বোর্ডেও লিখে রাখছি 1903 সালের 24শে মে। দুই পাশে দুটা কবিতা দেখতেছো, তার দুই পাশে দুটা ছবি দেখতেছো। কবি আমাদের ভাই মাইকেল মধুসূদন দত্তের পরে যদি কোনো মহাকবি বিখ্যাত থাকে সেটা হচ্ছে আমাদের এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আবার কবি পরিচিতির মূল অংশটা কিছুটা এখানে আছে। 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে। তার পিতার নাম কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার এই যে আমি বলছিলাম যে উনি নিজেই কিন্তু একজন মোটিভেশনাল উদাহরণ। তিনি খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন এবং কলকাতা সংস্কৃতি কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে ইংরেজি শেখেন। তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাহলে এই যে জীবন সঙ্গীত যে কবিতাটা, ওটার মূল উদাহরণ কিন্তু আমাদের এই কবি নিজেই। কর্মজীবন, তিনি সরকারি চাকরি করেন, স্কুলে শিক্ষকতা করেন, পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন। তার গ্রন্থগুলোর মধ্যে বৃত্ত সংখ্যা, যেটা বিখ্যাত একটা বিখ্যাত মহাকাব্য, চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময় ইত্যাদি। কবি 24শে মে 1903 সালে মৃত্যুবরণ করেন। কবি পরিচিতিরা যদি আমরা জানি তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা সংক্ষিপ্ত বা জ্ঞানমূলকের প্রশ্নে প্রায় এই জিনিসটা আসে, তার জন্মসাল, মৃত্যুসাল এবং তার বিখ্যাত কয়েকটা বইয়ের নাম এবং তিনি কি পেশা বা কিসের জন্য বিখ্যাত, এই জিনিসটা প্রায় আসে। আবার যদি অনেক সময় ছদ্মনাম থাকে সেটাও পরীক্ষায় আসে। একই ডিটেলস আমরা একটু তোমাদেরকে রিভিউ করার চেষ্টা করছি। তার জন্ম কোথায়, পড়াশোনা, কর্মজীবন, কাব্য এবং মৃত্যু। তোমরা এক ঝলক স্লাইডের দিকে তাকাও, তাহলে আমার মনে হয় এগুলা তোমাদের রিভিউ হয়ে যাবে। আবার একটু মনে করার চেষ্টা করি, মনে করিলে নিজে নিজে করার চেষ্টা করি যে পারি কিনা। তার কাব্যগ্রন্থগুলা বৃত্ত সংখ্যা, চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কারণ, ছায়াময়ী। এই ছিল আমাদের কবি পরিচিতি। আমরা যখন কোনো কবিতা পড়ি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে কবিতার পরিচিতি একটা বিষয় আছে আমাদের এখানে, পাঠ পরিচিতি এবং শব্দার্থ। এই দুইটা যদি আমরা মনোযোগ সহকারে পড়ি তাহলে এই কবিতার ভাবার্থ এবং বা সারমর্ম আমাদের ডিটেলস হৃদয়ঙ্গম হয়ে যাবে। আর যদি কবিতার ভাবার্থটা আমাদের হৃদয়ঙ্গম হয় তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে, সরাসরি পেয়ে যাব, এবং অনুধাবন প্রশ্নটা সরাসরি পেয়ে যাব। আর বাকি যে দুইটা প্রশ্ন আছে
যেটা হচ্ছে প্রয়োগ এবং বিশ্লেষণ, সেই দুইটা প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এই ভাবার্থর সাথে মিলিয়ে আমরা যে কোনোভাবে মানে পরীক্ষার প্রশ্নটা উদ্দীপকের সাথে যেভাবে মিলিয়ে প্রশ্ন করে সেই অ্যাঙ্গিকে আমরা লিখতে পারবো। তো কাজে আমাদের যদি আমরা বিশ্লেষণও করি অথবা প্রয়োগও করি, তো প্রয়োগ করবো কোত্থেকে? পরীক্ষার প্রশ্ন আসে একটা উদ্দীপক, সেই উদ্দীপকের থেকে একটা গ প্রশ্ন আমাদেরকে দেয়, সেটাকে বলি আমরা প্রয়োগমূলক প্রশ্ন। এরকম 4টা প্রশ্ন থাকে এবং একটা উদ্দীপক থাকে। তো এই দুটো প্রশ্নের উত্তর আমরা সরাসরি কিন্তু আমার পাঠ্যপুস্তকের সাথে রিলেটেড এবং সেটা পেয়ে যাই। আবার আমরা যদি যেমন আমাদের এই পুস্তকে একটা সৃজনশীল প্রশ্ন আছে, একটা রবার্ট ব্রুসের একটা সৃজনশীল প্রশ্ন আছে। রবার্ট ব্রুস পরপর 6 বার যুদ্ধে পরাজিত হয়ে এক সময় হতাশ হয়ে বনে চলে যায়। তার একটা সুন্দর কাহিনী আছে, সেই কাহিনীর সাথে আমাদের এই জীবন সঙ্গীত কবিতার কি মিল আছে আমরা যদি একটু এই কবিতাটাও পড়ি এবং তার সাথে যদি উদ্দীপকটাও মিলাই, তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো টোটাল দুইটার সাথে কি সাদৃশ্য আছে। তো সেখানে বলেছেন যে কবি কোন দৃশ্যের সাথে বলছে, কবি কোন দৃশ্য ভুলতে নিষেধ করেছেন, মানে আমাদের অতীতের গ্লানি বা ব্যর্থতা কবি নিষেধ করেছেন কবিতার কিন্তু কোনো এক জায়গায়। তোমরা দেখো যদি আমরা সালমানের কবিতা আবৃত্তিটা খেয়াল করো তাহলে বুঝতে পারবো কবি কিন্তু অতীতের অনেক কিছু ভুলতে নিষেধ করেছেন, মানে কোন দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন এটা পাবে কোনো এক জায়গায়। তারপরে কিভাবে ভবের উন্নতি করা যায়, মানে দুনিয়ার কিভাবে উন্নতি করা যায় সেটা কিন্তু আমাদের কবিতার কোনো একটা লাইনের মধ্যে উল্লেখ করা আছে। তারপরে দেখো যে প্রশ্নটা আমি এখন আঙ্গিকে বলতেছি সেটা হচ্ছে পরাজয়ের গ্লানি রবার্ট ব্রুস মনের উপর যে প্রভাব বিস্তার করে সেটি জীবন সঙ্গীত কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। কবিতা ব্যর্থ হয়েছে, মানে রবার্ট ব্রুস কিন্তু ব্যর্থ হয়ে একেবারে মনের রাগে মনে চলে যায় এবং সেইখান থেকে একটা উদ্দীপনা পায় এবং সেই উদ্দীপনা পরে ফিরত এসে আবার সেই যুদ্ধে জয়লাভ করে। আমাদের কবিতা দেখো ব্যর্থতার পরে যে কীভাবে উদ্দীপনা পায়, যেমন এখানে মহাপুরুষদের কথা উল্লেখ করা আছে, মহাজ্ঞানীদের কথা উল্লেখ করা আছে, তাদের পদ অনুসরণ করার কথা উল্লেখ করা আছে এবং তোমার জীবনের ব্যর্থতার কথা বলা আছে। তাহলে ব্যর্থতাগুলোকে টিকিয়ে রাখার জন্য কাদেরকে অনুসরণ করবো, কি উদ্দীপনা কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো, ডিটেলস কিন্তু আমার কবিতার মধ্যে উল্লেখ করা আছে। হতাশা নয়, মানে আমাদের এই প্রশ্নের মান 3 আর এই প্রশ্নের মান 4, এই প্রশ্নের মান 2, এই প্রশ্নের মান 1, এই মোট 10 নম্বর আমাদের পরীক্ষা হয় সৃজনশীল প্রশ্নের। তো এই দুইটা তো আমরা বলে দিলাম সরাসরি বই, এটা বইয়ের চেয়ে একটু ভিন্নতা আছে, মানে তুমি কিছুটা অনুভব করে লিখতে হয়। আর এটা হচ্ছে তুমি উদ্দীপকটা পড়ে উদ্দীপকের সাথে প্রয়োগ করতে হবে, জ্ঞান অনুধাবন করে নিজস্ব প্রয়োগ করে, অর্থাৎ আমি যে কবিতাটা পড়লাম সেই কবিতাটা পড়ার পরে আমার কি জ্ঞান অনুধাবন হয়েছে এবং সেটা আমি প্রয়োগ করছি, মানে নিজে লিখে কি হবে বা সেটা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমার প্রয়োগের। তো এই হচ্ছে প্রয়োগের আমরা যদি প্রশ্ন উত্তর লিখতে যাই সচরাচর আমরা চেষ্টা করবো 3 প্যারা লিখতে, ছোট ছোট আকারে 3টা প্যারা, প্রথম 2টা প্যারা একটু ছোট ছোট, পরের প্যারাটা একটু বড় দিতে পারো। গ প্রশ্নটা তোমার নিজস্ব অনেক স্বাধীনতা আছে, এই জন্য এটাকে বলা হয়েছে ক্রিয়েটিভ কোশ্চেন। হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্যে মানুষের জীবন চরম সাফল্য বয়ে আনে। উদ্দীপক ও জীবন সঙ্গীত কবিতা অবলম্বনে উত্তরী বিশ্লেষণ করো। আমাদের এই দুটার মিশ্রণ উদ্দীপকে দেখবেন আমাদের রবার্ট ব্রুসের একটা যে কাহিনী, সেই কাহিনীর সাথে এবং আমাদের এই জীবন সঙ্গীত কবিতার সাথে সামঞ্জস্য করে তোমার নিজস্ব মূল্যায়ন করে এই উত্তরটা দিতে পারবে, তাহলে পরীক্ষায় অবশ্যই তুমি 4-এ 4 পাবে। সৃজনশীল প্রশ্নে কিন্তু কখনো নাম্বার কমানোর কোনো এখতিয়ার আমাদের নাই এবং আমরা সেটা করিও না। এখানে কিন্তু ফুলফিল নাম্বার পাওয়ার ভালো একটা সুযোগ আছে। তো আমি বলবো তোমরা সৃজনশীল প্রশ্ন বাড়িতে একটু চর্চা করো। আর আজকের বাড়ির কাজ হচ্ছে অবশ্যই জীবন সঙ্গীত কবিতাটা নিম্নমান 5 বার লিখবে, এটা বাড়ির কাজ। আমি রিসেন্টলি তোমাদের বাড়ির কাজ অনলাইনে দেখবো, সেটা হচ্ছে 5 বারে কবিতাটা লেখা। এই যে 1 নম্বর টার্গেট। 2 নম্বর টার্গেট হচ্ছে আমার বইয়ের সৃজনশীল প্রশ্ন আছে একটা, এই প্রশ্নটা তুমি নিজস্ব অথবা তুমি বিভিন্ন মাধ্যমে যেভাবে হোক তোমার নিজস্বভাবে আর কয়েকটা সৃজনশীল প্রশ্ন ক্রিয়েট করে নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি তোমার শিক্ষক, তুমি তোমার ছাত্র, এই প্র্যাকটিসটা করবে
ইনশাল্লাহ এই বিষয়ে অবশ্যই ভালো রেজাল্ট এবং ফলাফল পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত শরীরচর্চা করো এবং নিয়মিত ফলমূল খাও। শরীরকে সতেজ থাকার জন্য তোমাদের যাবতীয় ব্যবস্থা তোমরা নিজেরাই বহন করে নিবে। ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।